আচ্ছা, আজকে লারাভেল ব্যাচ 13-এর ডে 2 তৃতীয় দিনের ক্লাস শুরু করতেছি। আজকের সাবজেক্ট হচ্ছে সিএসএস আর এইচটিএমএল এর হালকা আর সিএসএসটা দেখাবো। আচ্ছা, প্রথমে আমি জ্যাম্প ওপেন করে রাখছি, আগেই জ্যাম্প ওপেন করা আছে। এখন আমি আমার নেটবিনস স্টার্ট করি। আর এইচটিএমএল সিএসএস এর বেসিক একবারে যদি খুব স্ট্যান্ডার্ডভাবে জানতে চাইলে ওই W3 স্কুল, ওইখান থেকে এইচটিএমএল সিএসএস অন্যান্য কিছু আছে, সব কিছু সম্পর্কে মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড ধারণা পাওয়া যায়। আর কাজ করতে করতে তারপরে আস্তে আস্তে শিখে। আর রেফারেন্স সব ডকুমেন্টেশন ওইখানে ভালোই দেওয়া আছে। আচ্ছা, নেটবিনস ওপেন করলাম, একটা নতুন ওই আগের আচ্ছা, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ওই জায়গায়, জ্যাম্পের ভিতর htdocs-এ। htdocs-এর ভিতরে এই htdocs ইউজিং রুট অ্যাকাউন্ট। আচ্ছা, htdocs-এর ভিতরে আসি। এখন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে লারাভেল ব্যাচ 13, লারাভেল ব্যাচ 13 এটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে যেহেতু এটা লিনাক্স, এখানে লিনাক্সের কারণে এখানে আবার এটার পারমিশন দেখতে হবে, ফুল পারমিশন আছে নাকি। লারাভেল ব্যাচ 13, আচ্ছা ফুল পারমিশন নেই। sudo chmod partially Laravel base 13 and sudo chowner এটা লিনাক্স, তো লিনাক্সে ওই ফাইলের পারমিশন দিতে হয়, পারমিশন লাগে। ওই ফাইলটা যে ব্যবহার করবে, ফোল্ডারটা ব্যবহার করার একটা পারমিশন, কে এটার ওনার, কে এটার কতটুকু প্রায়োরিটি দিবে, ওইটা সেট করে দিতে হয়। সবাই যাতে সবাই ব্যবহার করতে পারবে নাকি করতে পারবে না, ওই সমস্ত জিনিস। উইন্ডোজে এটা লাগে না। আচ্ছা, এখানে তো তালহা। পারমিশন সেট হয়ে গেল। আচ্ছা, এখন নেটবিনসে যাই। একটা নতুন প্রজেক্ট খুলবো। এটা পিএইচপি প্রজেক্ট, ফোল্ডারটা আগে ক্রিয়েট করছি। নেক্সটে ক্লিক করে ব্রাউজ করে দেখা যেতে হবে। এটা আছে এই যে ল্যাম্প, htdocs, এই যে লারাভেল ব্যাচ 13। আমি প্রজেক্টটা সিলেক্ট করলাম, তারপর এটা ফিনিশ দিয়ে দিলাম।
এখন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এভাবে করে নেটবিনসে প্রজেক্ট তৈরি করতে হয়। আচ্ছা, এখন এখানে একটা ফোল্ডার, আজকে ডে 2 একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এইখানে আরেকটা পিএইচপি ওয়েব পেজ, একই সাথে HTML সহ তৈরি হবে, এটা দিয়ে দিই। আজকে শেখানো হবে CSS, HTML আর CSS একটু হালকা, HTML প্লাস CSS, ঠিক আছে। এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটার ফন্টটা একটু বাড়ানো দরকার, বেশি ছোট। আচ্ছা, অপশনে যাওয়ার পর ফন্টস, এখান থেকে আপনার ফন্টস বাড়াইতে পারেন। এখানে এটা হচ্ছে আপনার অপশনস, বিভিন্ন ধরনের অপশন আছে, যতভাবে চান কাস্টমাইজ করতে পারবেন। 18 দিলাম। হ্যাঁ, ইনস্টল করতে পারেন। নেটবিনস বলছিলাম আগেও করতে। না, লিনাক্স লাগবে কি জন্য আপনার? লিনাক্স থাকতে হবে, এটা কে বলছে? এটা তো কোনো কথা না। অপারেটিং সিস্টেম যেটাই থাকুক, লিনাক্স আপনারা নেটবিনস ইনস্টল করবেন, দেখবেন যে উইন্ডোজের জন্য একই, লিনাক্সের জন্য একই। কি লিনাক্স থাকবে কি জন্য? নেটবিনস আপনি ডাউনলোড করে নেন, আর এখন তো দরকার নাই, এখন আপনি সাবলাইম ইউজ করেন, আপনার সাবলাইম দিয়ে ভালো আপনার পরিচিত আছেন, সাবলাইম ইউজ করতে পারেন। হ্যাঁ, নেটবিনস একটু স্লো, একটু সময় লাগে, মানে রিসোর্স বেশি ব্যবহার করে। তো এটা একটা আইডি, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে আপনার কী করতেছেন, এটার কোডিংটা স্ট্যান্ডার্ড ফলো করতেছে নাকি, এই সব কিছু ও হিসাব করে। আপনার এরর দেখাবে, আপনি বিভিন্ন প্লাগইন নিয়ে আসবেন, আপনি বিভিন্ন ধরনের পিএইচপির বিভিন্ন ওই যে যখন ওই যে পিএইচপি দিয়ে কাজ শুরু করবেন, বিভিন্ন ক্লাস ইউজ করবেন, বলবে যে এই ক্লাসটার এতটুকু লেংথ ভালো, ওইটা ভালো না, এটা স্ট্যান্ডার্ড হয় নাই, ওইটার মধ্যে এটা সমস্যা ছিল, মানে স্ট্যান্ডার্ডটা ফলো করে দেখাবে, আপনাকে এরর দেখাবে, এটা সেটা দেখাবে, কোন জায়গা থেকে কী আসছে, বিভিন্ন ধরনের আপনি ফাস্ট কাজ করতে পারবেন। এটা হচ্ছে আইডি। আর সাবলাইমেও কাজ করা যায়, প্রায় 80 থেকে 90%ই কাছাকাছি ওইটার মতোই, আইডির মতোই আছে। তবে এটা এই আইডি এরকম আরও আছে, পিএইচপি স্টর্ম আছে, পিএইচপি স্টর্ম, এটা স্পেসিফিকলি পিএইচপির জন্য বানানো হয়েছে। এই নেটবিনস এটাও আছে, এটাও আমি যেটা ডাউনলোড করছি এটা হচ্ছে পিএইচপির জন্য। আবার আছে আরেকটা হলো, মানে সব আছে, সি শার্প ও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে না, জাভা স্ক্রিপ্ট, এটাও এরকম পিএইচপির মতো একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের HTML এর মেইন মার্কআপ, এরকম থাকে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা মানে ওয়েব পেজের ব্যাকবোন, মেরুদণ্ড, এটা সব কিছু এটার মধ্যে মেরুদণ্ড, এটা থেকে শুরু করতে হয়। আচ্ছা, HTML সিনট্যাক্সটা এইভাবে শুরু করতে হয়, HTML শুরু শেষ, আর হেড, আর থাকে হচ্ছে বডি। হেডের ভিতরে হচ্ছে হেডার ফাইল, যেমন মেটা ডেটা, এই যে মেটা একটা ট্যাগ, এটার ভিতরে বিভিন্ন এটা হচ্ছে একটা ট্যাগ মেটা, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর তার ভিতরে আছে টাইটেলও এটা একটা ট্যাগ, এটার কাজ হচ্ছে আপনার ওই যে অ্যাড্রেস বারে যেটা দেখা যায় ওইটা। আচ্ছা, আজকে শুরু করি। আজকে দেখাইতে হবে HTML আর CSS বেসিক। আচ্ছা, যেহেতু CSS নিয়েও কাজ করতে হবে, আমি আগে একটা ফাইল ক্রিয়েট করি, CSS ফাইল। এই যে এখানে বিভিন্ন অপশন আছে, আপনি বিভিন্ন PHP ফাইল, PHP ক্লাস ইউজ করতে পারেন, PHP ইন্টারফেস, PHP ক্লাস আছে, ইন্টারফেস আছে। এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন শেখাবে PHPর বেসিক,
তখন আপনি দেখতে পারেন পিএইচপি ক্লাস কি, ইন্টারফেস কি, তারপর আছে যে এক্স এইচটিএমএল ফাইল, এক্স এইচটিএমএল ফাইল, যে জাভা স্ক্রিপ্ট, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে আমাদের সিএসএস। আমি সিলেক্ট করলাম, একটা সিএসএস ফাইল ক্রিয়েট হবে। আর সিএসএস কীভাবে বোঝে? সিএসএস ফাইল মানে ফাইলটার এক্সটেনশন থাকে হচ্ছে ডট সিএসএস। পিএইচপি কীভাবে বোঝে? ডট পিএইচপি এরকম। এইচটিএমএল কীভাবে বোঝে? ডট এইচটিএমএল। সিএসএস এর মধ্যে ডট দিলে এটা কি বলে? সিএসএস এর মধ্যে ডট কোন জায়গায়? ক্লাস আইডেন্টিফাই করে না? হ্যাঁ, ক্লাস যদি ক্লাস আইডেন্টিফাই করতে হলে ডট ডট দিলে বুঝতে পারে যে একটা অ্যাট্রিবিউটের ভিতরে একটা ক্লাস ইউজ করতেছে। আচ্ছা, আর হ্যাশ দিলে? হ্যাশ দিলে আইডি। আইডি ডিফারেন্সটা কি? আইডির প্রায়োরিটি সবচেয়ে বেশি। মানে ধরেন আপনি একই জায়গায় একই একটা ডিভের ভিতরে আপনি আইডি দিছেন, আবার পরে আবার আইডি দিয়ে একটা কাজ টাজ করছেন, স্টাইল দিয়েছেন, ওই আইডি দিয়ে স্টাইল দিয়েছেন, আবার পরে দরকার পড়লো না আরেকটু নতুন স্টাইল দিতে যেতেছেন আর ক্লাস ইউজ করে, তখন ওই একই ডিভের মধ্যে। দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি খাওয়ার ব্যবস্থা আছে ওখানে, কিচেন আছে, ঠান্ডা পানি, হ্যাঁ ঠান্ডা পানিও মনে হয় পাওয়া যাবে, জিজ্ঞেস করতে হবে। ফ্রিজ আছে, হ্যাঁ ফ্রিজ আছে, ম্যাডাম আনছে কয়েকদিন আগে। ঠান্ডা পানি আছে নাকি আমি যাই না ঠিক, এখানে গেলেই পাবে না, এখানে ভিতরে আছে। আচ্ছা, এইচটিএমএল এটা আমাদের যে এখানে তৈরি হবে, জ্যাম্প এইচটি ডক্স এই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে। এইচটিএমএল সিএসএস ডট সিএসএস, বা ও আচ্ছা এটা তো সিএসএস, তাহলে আমি এটা নাম দিই, এরকম থাকে স্টাইল শিট বা মেইন ডট সিএসএস এরকম। এই সিএসএস তৈরি হলো, এটা হচ্ছে ও। আর নেটবিনসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ডকুমেন্টেশনটা অনেক কিছু জেনারেট হয় যখন প্রফেশনাল প্রজেক্ট তৈরি করে, তখন এই ডকুমেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এই ফাইলটা ক্রিয়েট করছে, এটার ফাইলটার কাজটা কি হবে, ডেসক্রিপশন কি, এই সমস্ত সব কিছু ইনফরমেশন এইভাবে দিতে হয়। আর এটা হচ্ছে যে মাল্টি লাইন কমেন্টিং সিস্টেম। মাল্টি লাইন, দেখেন এখানে কতগুলি লাইন আছে না, এই সবগুলি লাইন একবারে কমেন্ট করার জন্য এই যে এইভাবে দিতে হয়। এটা সিএসএস এর জন্য, সিএসএস এ এইভাবে করে। আর হ্যাঁ, ব্লকের ভিতর এটা দেখাবে না, না হাইলাইট হবে না, এটা আপনার নিজের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কমেন্টে সিএসএস এর কমেন্টিং সিস্টেম হচ্ছে এইভাবে কমেন্ট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এগুলো দরকার নাই, আমি বাদ দিলাম। আর এই যে পিএইচপি ফাইলটা ক্রিয়েট করছে, এখানে আমার সিএসএস এর এই ফাইলটার লিঙ্কটা দেখাই দিতে হবে। এই যে মেইন ডট সিএসএস, এটা যদি আমি ধরে ড্র্যাগ করে যেভাবে এখানে এনে ছেড়ে দিই, তাহলে যে অটোমেটিকলি এটার এই যে দেখেন এখানে একটা লিঙ্ক ট্যাগ তৈরি হয়েছে। এটার অ্যাট্রিবিউট হচ্ছে এইচরেফের মাধ্যমে বুঝতেছে এটা মানে ফাইলটা কোথায় আছে, এটা আমি দেখাই দিছি এইখানে। যেহেতু এখানে যে এই যে ফাইলটা, এই যে এইখানে কারেন্ট ডিরেক্টরিতে এইচটিএমএল, তো এটার ভিতরে তো আমি ফাইলটার লিঙ্কটা দেখাইতেছি, এই জন্য এটা কোথায় আছে এখানেই আছে, যে এই ফোল্ডারটার ভিতরে আছে, এই ফোল্ডারটার ভিতরে এই ফাইলটা, এই জন্য আমার পাথটা এইভাবে দেখাইতেছে। যে নর্মাল এইভাবে লিখলে ও বুঝতে পারতেছে যে এটা এইখানে এই ফাইলটা এইটার ভিতরে আছে। এটা যদি আরেকটা ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে ওইরকম আরেকটা ফোল্ডারের নাম লিখে তারপর এটার ভিতরে দিতে হতো, যে এখানে ওই ফাইলটার ওইভাবে দিতে হতো, পাথ দেখছি না দেওয়ার এটা। আর যেহেতু নেটবিনসে যেরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম, এটা অটোমেটিকলি পাওয়া যায়। তারপর হচ্ছে রিলেশন, এটা একটা অ্যাট্রিবিউট, মানে বুঝতেছে যে এটার স্টাইল শিটটার রিলেশনটা কি, এটা কী হবে, স্টাইল শিট হবে নাকি জাভাস্ক্রিপ্ট হবে, এরকম টাইপের। আর টাইপ হচ্ছে সিএসএস, টাইপ আবার থাকে টেক্সট সিএসএস থাকে, তারপর জাভাস্ক্রিপ্ট থাকে, পিএইচপি থাকে, এরকম আপনি মানে আইডেন্টিফাই মানে স্পেসিফাই করে দিতে পারেন। আর এই পিএইচপি কোড লেখার সিস্টেম তো এটা, এভাবে পিএইচপি শুরু করবেন, শেষ করবেন। এই পিএইচপিটা আপনি এইখানেও লিখতে পারবেন, যেখানে ইচ্ছা ওখানে লিখতে পারবেন। পিএইচপির সুবিধা হইতে এইটা। পিএইচপি মানে কি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনার ডাইনামিকলি কোনো কিছু আনতে হলে তখন পিএইচপি দিয়ে কাজ করতে হয়। পিএইচপি এর এটা হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওই মতো, ওই সি#,
বা এরকম, এটা একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে সার্ভার সাইডের সাথে কাজ করার জন্য, সার্ভার সাইড। আর এই যে আমরা যে সিএসএস আর জাভা স্ক্রিপ্ট, যেটা জাভা স্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড, মানে ব্রাউজারে রিলেটেড, ও সার্ভারে যাইতে পারে না। তাও এখন আস্তে আস্তে যে সমস্ত যে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আসতেছে ওগুলি সার্ভারের সাথে কাজ করতে পারে। জাভা স্ক্রিপ্ট ওইটার লেভেলে নিয়ে গেছে, আপনি জাভা স্ক্রিপ্ট ইউজ করে তারপরে বিভিন্ন করতে পারবেন। ওইটা যেমন বুটস্ট্র্যাপের এজেক্স আছে, এজেক্স, এটা এজেক্স রিকোয়েস্ট করে তারপরে এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে হইতেছে। আপনি ডিএইচটিএমএল করেন? হ্যাঁ, ডিএইচটিএমএল ডিএইচটিএমএল না, এটা শুনিনি। ডিতে ডাইনামিক করেন? হ্যাঁ, সব আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধরেন একটা ডিভ নিলাম, আর যে এটা তাড়াতাড়ি লেখা হয়ে গেল, একটানে লেখা হয়েছে, এটা একটা শর্ট মানে প্লাগ ইন ইউজ করছি। নেটবিনসের একটা প্লাগ ইন আছে এমিট, এমিট একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনটা দিলে এরকম তাড়াতাড়ি লেখা যায়। আমার দেখার যে ডিভ লিখলাম, একটা ডিভ লিখতে যেতেছি, এখন তো এন্টার দিলে ওই যে এরকম লেখা উঠে থাকে, কিন্তু আমি তো আবার বারবার এই যে এইভাবে লিখতে হবে। এটা লিখলাম, তারপরে ডিভ দিলাম, তারপরে এন্টার দিলাম, তারপরও পুরোটা কমপ্লিট হলো না। এই জন্য এটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়। এটা কন্ট্রোল অল্টার এন, এটা দেওয়া থাকে না, এটা নেটবিনসের সাথে দেওয়া থাকে না, এটা প্লাগ ইনটা ডাউনলোড করতে ইনস্টল করতে হয়। এই যে এখানে যাবেন টুলসের যে এখানে প্লাগ ইন আছে, এই প্লাগ ইনে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের প্লাগ ইন দেওয়া আছে এখানে। প্লাগইন নাই। কোথায়? নেটবিনসে? টুলসে প্লাগইনে গেলাম, টুলসে গেলাম, তারপর নেটবিনসে? হ্যাঁ নেটবিনসে। হ্যাঁ, এই যে এখানে যাবেন, এই যে টুলসে প্লাগ ইনে ক্লিক করলে যেটা আসবে, যে এই লিঙ্ক, এটা দেখতে পারতেছেন যে এই উইন্ডোটা পপ আপ হবে। না, এখানে প্লাগইন নাই। নেটবিনে এটা সাবলাইমের প্লাগইন নাই। ওটা তো সাবলাইম, আর আপনি তো নেটবিনসে দেখাতে সাবলাইমে। প্লাগইন আছে একটা, এটা কি হয়? ডেভেলপ সাবলাইমের সিস্টেম আলাদা, আপনি ইউটিউবে। ডেভেলপার আছে একটা। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে। সাবলাইমের সিস্টেমটা শিখতে হলে আপনি ইউটিউবে দেখে নিয়ে নিতে পারেন যে কীভাবে সাবলাইমে অনেক কিছুই করা যায়, অনেক পাওয়ারফুল। সাবলাইমও অনেক পাওয়ারফুল, এগুলো অনেক পাওয়ারফুল। এটা এক একটা ডিজাইন এক এক রকম থাকে। আর সাবলাইমে আনতে হইলে ওটা হচ্ছে কন্ট্রোল শিফট পি মনে হয়, ওটার কাজ আছে। আপনার আগে প্রথমে ইউটিউব থেকে দেখে নিতে হবে যে কীভাবে সাবলাইম ইনস্টল করে, সাবলাইমের বিভিন্ন প্যাকেজ আছে, কীভাবে আপনি কাজ খুব তাড়াতাড়ি করতে পারেন, ওগুলোর অনেক প্যাকেজ আছে। আগে দেখে নিতে হবে যে কোন কোন প্যাকেজ আপনার দরকার, ওগুলো সাবলাইমের ওয়েবসাইটে যেতে হবে, ওখানে বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ দেওয়া আছে, প্যাকেজ ইনস্টল করতে হয় কীভাবে, সব ইউটিউব থেকে দেখে নিতে হবে, শিখে নিতে হবে। আপনি ইউটিউব থেকে দেখে নিন। আচ্ছা, প্রথমে একটা ডিভ নিলাম, এই ডিভটা এখন আপনার একটা ক্লাস দিলাম বা আইডি দিলাম, যেন হচ্ছে কন্টেইনার, একটা আইডি লিখলাম কন্টেইনার। এটার ভিতরে দেখেন মেইন কন্টেন্ট। ও আচ্ছা, HTML এর ফরম্যাটটা এটা যে কী কী থাকে এটা দেখালে ভালো হয় না? শিফট এন্ড মেইনলি কী কী থাকে, একটা হেড ট্যাগ, হেডার, ফুটার, আর মেইন কন্টেন্ট মাস্টার একটা ওয়েব পেজে। এটা আপনি এইভাবে হেডার ট্যাগ আছে, ওটা দিয়েও করতে পারেন। এই হেডার ট্যাগ, হেডারের ভিতরে হেডার ইনফরমেশন, মানে এখানে ধরেন আপনার ন্যাপ বার থাকলো বা বিভিন্ন নেভিগেশন বার বা সার্চ বার, যে সার্চ করার অপশন থাকে, ওই সমস্ত উপরে থাকে এগুলো হেডার। এটা আপনার এটা হচ্ছে HTML এর একটা হেডার ট্যাগ। এটার আপনি আইডি দিতে পারেন। এখানে ধরেন আমি H2 দিয়ে হেডার সেকশন,
লিখে রাখলাম, এটা হেডার সেকশন। তারপর ধরেন একটা, তারপরে আবার সেকশন একটা আছে, ঠিক আছে, এটাও একটা HTML, এটা আপনার একটা সেকশন, নর্মাল একটা সেকশন, ট্যাগ এটা ট্যাগ। ক্যাপশন আছে। এগুলোর সুবিধা হইতেছে আপনার মানে ওয়েবসাইট অটোমেটিকলি বুঝতে পারবে যে এটা হচ্ছে HTML এর, এটা একটা হেডার সেকশন, এটা ফুটার সেকশন, বোঝার সুবিধার্থে এবং ভালো, এটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। আর অনেক কিছু আছে, সব তো আর অত ব্যবহার করা হয় না। সেকশন নিলাম, এটার ক্লাস মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট রাখলাম। তারপরে ধরেন এখানে কিছু থাকলো, লিস্ট আইটেম, এটা আনলিস্ট না? হ্যাঁ এটা হচ্ছে মানে আনলিস্ট একটা কি বলে, অর্ডার্ড লিস্ট একটা আছে, OL হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট মানে অর্ডার লিস্ট হচ্ছে, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। হ্যাঁ অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 4 দেখাবে, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে মানে নর্মাল দেখা থাকবে। আচ্ছা ভাই, এই কোর্সটা কি সপ্তাহে 3 দিন নেওয়া যায়? এটা স্যারের সাথে কথা বলতে হবে, আমি তো জানি না, মনে হয় আমি স্যারের সাথে কথা বলে দেখেন কি বলে। হুম আচ্ছা, হেডার গেল, তারপরে এটা মেইন কন্টেন্ট, আর এটা ধরেন ফুটার, ফুটার থাকে, এটা ধরেন একটা আইডি দিয়ে দিলাম ফুটার, ফুটার সেকশন। সেভ দিলাম। এখন আমি চাইতেছি এটা ব্রাউজার ওপেন করতে, ব্রাউজারে গেলাম, লোকাল হোস্ট, আচ্ছা শুধু লোকাল হোস্ট লিখলে কি আসে দেখি, ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আচ্ছা আমার ওই ফোল্ডারের নামটা লিখতে হবে, আমার নাম কি, লারাবেল বেস 13। ও কন্ট্রোল জেড, এই ব্যাস 13 ওইখানে গেলাম, আজকে ডে 2 এর ভিতরে ঢুকলাম। এখানে আমার হচ্ছে HTML এই PHP ফাইলটা ওপেন করতে হবে, এই যে ওপেন করলাম, এখানে হেডার সেকশন আসছে। এটা হচ্ছে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো কালার নাই, কোনো ডিজাইন নাই, স্টাইল নাই, সব এক সাইডে আছে। এখন আমার CSS দিতে হবে, আচ্ছা ডাইরেক্ট এখানে ডাইনামিকলি এখান থেকে দেখাই। এটা আপনার ওই যে এটা তো ফায়ারফক্স যে কোনো ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ব্রাউজারের একটা ডেভেলপমেন্ট টুল থাকে, ওটা আপনার এই যে এইভাবে রাইট ক্লিক করবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, যেমন ভিউ পেজ সোর্স, এই পেজের সোর্সটা দেখতে পারলে বুঝতে পারবেন যে কী কী যা যা লিখছিলাম ওইটা দেখা যাবে এখানে। বা ইন্সপেক্ট এলিমেন্ট করলে ওইটা, আর এটা হচ্ছে ভিউ পেজ সোর্স আছে একটা। ভিউ পেজ সোর্স হচ্ছে মানে এই সোর্সে কী কী আছে এটা দেখা যাবে এখানে। এইখানে আপনারা যে দেখছেন এই যে কমেন্টটা, এই কমেন্টও দেখা যেতেছে। হ্যাঁ ইন্সপেক্টও দেখা যাবে। ইন্সপেক্ট এলিমেন্ট হচ্ছে ইন্সপেক্ট করা, স্পেসিফিক এলিমেন্ট ইন্সপেক্ট করতে পারবেন। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিক করলাম, এই যে আসতেছে। এখন তো অনেক কিছু আছে, আরেকটা এই যে এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট টুল, এটা দিয়ে অনেক কিছু করা যায়।
মানে কোথায় কী আছে না আছে, ফাইলের রিসোর্স কি, কোথায় কী আছে, এখান থেকে আপনি ডাইনামিকলি করতে পারবেন, বুঝতে পারবেন কি হইতেছে, কেন হইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্সপেক্টর, এটা একটা ট্যাব। এটা হচ্ছে কনসোল ট্যাব। জাভা স্ক্রিপ্টে কাজ করলে তখন, বা জাভা স্ক্রিপ্ট টাইপের এরর থাকলে তখন এইখানে দেখায়। আর ইন্সপেক্টর হচ্ছে ওই যে এই যে এখানে যা যা লেখা আছে এগুলো আপনি এইভাবে এই যে মাউস নেওয়ার কারণে যে দেখা যেতেছে এটা মেইন কন্টেন্ট কতটুকু অংশ নিয়ে আছে, আলাদাভাবে কালার করে হাইলাইট করে দেখাইতেছে এই। ঠিক আছে, তারপরে আছে যে স্টাইল এডিটর, আপনি এখান থেকে স্টাইল অ্যাড করতে পারবেন। আর একটা যে এখানে যেমন আমি এখানে, এটা তো গেল, এখানে বিভিন্ন আপনার এই স্টোরেজ আছে, মেমোরি আছে, নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কিং টুলে দেখা যায় মানে কী কী, যেমন একটা রিকোয়েস্ট করলাম, একটা ক্লিক করলাম, ক্লিকটা করলে এটা কতটুকু সময় নিল। যেমন আমি যদি এখন রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ হইতেছে দেখাতেছে, যে রিফ্রেশ করলাম, এটার স্ট্যাটাস কি। হ্যাঁ, নেটওয়ার্ক ট্যাব, হ্যাঁ এটা একটা ট্যাব, বিভিন্ন ট্যাব আছে, মেমোরি ট্যাব, এই একটা ট্যাব ট্যাব বলতেছে। ওই যে ইন্সপেক্টরমেন্ট করলাম, ইন্সপেক্টরমেন্ট করলে এই টুলটা মানে এই উইন্ডোটা ওপেন হয়। এই পুরো উইন্ডোটার মধ্যে এই জিনিসগুলি থাকে, ইন্সপেক্টর থাকে, কনসোল থাকে, স্টাইল থাকে, ডিবাগার থাকে। ঠিক আছে, এই যে নেটওয়ার্ক টু, এই নেটওয়ার্কটাও খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গায় যেমন এই যে স্ট্যাটাস কি, মেথড কি, কী ধরনের কী, এই যে আমি যে রিকোয়েস্টটা করতেছি, যেমন এই যে ব্রাউজ ফাইলটা রিফ্রেশ করতেছি না, ব্রাউজার রিফ্রেশ করলাম, এই যে একটা রিকোয়েস্ট গেল, রিকোয়েস্টের স্ট্যাটাস কি, মেথড কি, এই যে দেখাইতেছে মেথড গেট নাকি পোস্ট। এটা যখন পিএইচপিতে কাজ করবেন তখন এটার দেখাবে এখানে, বুঝছেন। তারপরে যে ফাইল, কোন ফাইলের মাধ্যমে এই রিকোয়েস্টটা হইতেছে, সব কিছু ইনফরমেশন এখানে আছে, আপনি এখান থেকে ইন্সপেক্ট করে বুঝতে পারবেন। যাই হোক, এখন আমরা সিএসএস দিয়ে দেখি। যেমন এই হেডার টুল, এই হেডার সেকশনটা, এই যে হেডার সেকশন হাইলাইট হয়েছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার কারণে এই যে এতটুকু অংশ আসছে। এখন এই যে এই সাইডে এখানে যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন স্টাইল দিতে পারবেন। প্রথম ধরেন এইটা সেকশনটা একটা, আচ্ছা সিএসএস, আচ্ছা এটা দেখতে হলে কী কী ধরনের সিএসএস দেওয়া যায়, দেওয়া যায় না, সিএসএস কয় ধরনের, সব কিছু সম্পর্কে জানতে হলে এই সিএসএসের W3 স্কুলের যে ওয়েবসাইট আছে ওইটার মধ্যে যাই দেখি। এই যে সিএসএস, এখানে সব কিছু ইনফরমেশন একটা সিএসএস সম্পর্কে জানতে হলে, বা এইচটিএমএল, এই যে এখানে সব কিছু আছে, এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, এসকিউএল, বুটস্ট্র্যাপ, জেকুয়েরি, সব কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, প্রথমে ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। এই যে সিএসএস কি, সিএসএস হচ্ছে যে ক্যাসকেডিং স্টাইল শিট, আপনি ডিজাইন দিতে পারবেন, স্টাইল দিতে পারবেন এইচটিএমএল বিভিন্ন ট্যাগের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স কি, এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। এটা হচ্ছে সিলেক্টর, যেমন প্রথম কি থাকে, সিলেক্টর থাকে, যে এখানে দেওয়া আছে, প্রথমে থাকে সিলেক্টর, যেমন H1 একটা ট্যাগ, এটা আপনার সিলেক্টর, আপনি সিলেক্ট করলেন, তারপর পুরাটা একটা অবজেক্ট এই কার্লি ব্রেসিসের মধ্যে দিলেন, তাহলে এটা একটা অবজেক্ট হয়ে গেল। অবজেক্টের ভিতরে সিনট্যাক্স মানে একটা জিনিস কোন স্ট্রাকচারে চলবে, একটা সব কিছুর একটা স্ট্রাকচার থাকে না, ওই স্ট্রাকচারটা হচ্ছে সিনট্যাক্স। আপনি এই সিনট্যাক্সের বাইরে বা স্ট্রাকচারের বাইরে তো কাজ করতে পারবেন না, তাহলে এরর দেখাবে, ভুল দেখাবে, সেই রকম। আচ্ছা, এটা হচ্ছে যেমন এখানে দেখেন একটা H1 ট্যাগ, হ্যাঁ বসেন, ওই স্কাইপিতে লগ ইন করে তারপরে ওই আপনার ওই করতে বলছে, ম্যাডাম ফোন দিচ্ছিল, ম্যাডাম বলছে যে ওই স্কাইপিতে, আরে কি ওই যে এই বলছে শাহেদ ভাই কিছু বলছে,
আচ্ছা এই যে আসতেছে মনে হয় বলবো। আচ্ছা আপনি আগে লগ ইন টগ ইন করেন আর শাহেদ বাইরে জিজ্ঞেস করেন বলবো। বসেন, হ্যাঁ আস্তে আস্তে বসেন তো। আচ্ছা এটা হচ্ছে আপনার H1 একটা ট্যাগ, আর এটা হচ্ছে তার প্রপার্টি। ঠিক আছে, প্রথমে গেল সিলেক্টর, তারপর হচ্ছে প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট বা যে কোনো জায়গায় যে অবজেক্টের ভিতরে কীভাবে কি আর ভ্যালু আকারে ডেটা পাস করতে হয়, এটা তার সিস্টেম। প্রথমে হচ্ছে প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু, এরকম এইভাবে, তারপরে সেমিকোলন দিয়ে তারপর আপনি দিবেন, তাহলে এটা হচ্ছে তার সিনট্যাক্স, সিএসএস এর সিনট্যাক্স। ঠিক আছে, তারপরে ধর আচ্ছা তবে এতটুকু কাজ করি। ওয়েবসাইটে গেলাম, আমি এখানে আসি। এখন আমি চাইতেছি যে হেডার ট্যাগ, এই হেডারের আইডি একটা আছে। আমি চাইতেছি হেডার ট্যাগের এই হেডারের অংশটার স্টাইলটা চেঞ্জ করতে। ঠিক আছে, ধরেন প্রথমে আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডে, এই যে এখানে একটা সুবিধা দিতেছে আপনার, এই যে ইন্সপেক্টরিং করলে আর এই যে এরকম ডাইরেক্ট এখান থেকে আপনি লিখতে পারবেন। এই যে এখানে দেখেন, এই যে আমি লিখতেছি, স্টাইল দিতেছি, বিভিন্ন প্রপার্টি দেখাইতেছে, ওই যে সিএসএস সিনট্যাক্সের প্রপার্টি, এই প্রপার্টিগুলো আপনি এখানে দিতে পারেন। আর এখানে সাজেস্ট করতেছে, আপনি এখান থেকে দেখে দেখে বসাইতে পারেন। যেমন আমি চাইতেছি এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, যেমন গ্রে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিলাম, দেখেন গ্রে হয়ে গেছে। ঠিক আছে, এটা প্যাডিং প্যাডিং ধরেন আপনি 20 পিক্সেল দিলেন, এই যে কত সুন্দর হয়ে গেছে। আর পিক্সেল হচ্ছে কতটুক একটা ডট, কতগুলি ডট আছে একটা ছবির মধ্যে বা যে কোনো কিছুর ভিতরে, ওইটা হচ্ছে পিক্সেল। আরেকটা আছে নতুন আসছে, নতুন কি মানে আমি দেখছি যে র্যাম আছে, আর একটা REM, এই পিক্সেলের অল্টারনেটিভ। আচ্ছা দেখি দেখেন, ওই যে দেখেন 2, এই যেখানে যে 2 দিতেছি, 2 REM দিলাম, দেখেন এই যে একই কাজটা হয়েছে। ওই র্যাম না, এটা হচ্ছে ওই পিক্সেলের আরেকটা অল্টারনেটিভ। হ্যাঁ REM, যেমন 20 পিক্সেল লিখলাম না, 20 পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল। আর একটা আসছে নতুন REM। আচ্ছা তারপরে ধরেন আপনার এটা চাইতেছেন টেক্সট অ্যালাইন, এই যে এখানে তো একটা টেক্সট, মাঝখানে একটা টেক্সট দিয়েছি, আমি টেক্সটের অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে চাইতেছি। টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে সেন্টার দিলাম, দেখেন মাঝখানে চলে আসছে। এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। এখন যদি আমি এটা আমি এটা কপি করে তারপরে আমি আমার ইয়ের ভিতরে নিয়ে যাই, স্টাইল দিব। এখন আমার আইডি ছিল হেডার, এই যে আইডি, এই যে অটো সাজেস্ট করতেছে হেডার দিলাম, এন্টার দিলাম, ওই যে অবজেক্টের ভিতরে নিলাম, তারপরে কি আর ভ্যালু আকারে আমি প্রপার্টিগুলি দিয়ে দিলাম। এটা কি আর ভ্যালু, ঠিক আছে, অটোমেটিকলি আগে এখান থেকে ডিজাইনটা ঠিক করলো। হ্যাঁ ওই যে আইডির জন্য, যেহেতু হ্যাঁ এই যে CSS ফাইলের ভিতরে আইডি সিলেক্ট করার জন্য, এটা সিলেক্টর, ওই যে সিনট্যাক্সটা দেখাইছিলাম যে প্রথমে সিলেক্টর, হ্যাঁ বললাম যে প্রায়োরিটির উপরে আপনি যেমন এই যে হেডার দিয়েছেন, তারপরে ধরেন আচ্ছা এখানে ছিল হেডার, এই যে এখানে যে আইডি দিছি, এটা প্রায়োরিটির উপরে। এখন ধরেন চাইতেছেন যে এটার ক্লাস প্রায়োরিটির উপরে, মানে একই জায়গায় যদি আরেকটা CSS দেন তখন কোনটা প্রায়োরিটি পাবে, এটা হচ্ছে আইডি আর ক্লাসের পার্থক্য।
আবার যদি চান যে মানে ক্লাসটাকে আরও প্রায়োরিটি দেওয়ার জন্য আইডির উপরে প্রায়োরিটি দেওয়ার জন্য মানে আইডির উপরে চলে যাবে, তখন দিতে হবে ক্লাসের ভিতরে এই যে এইখানে আপনার ইম্পর্টেন্ট দিতে হবে, এখানে স্পেস দিয়ে এইভাবে ইম্পর্টেন্ট। তার মানে এটা বোঝাতেছে এটা মানে ওই আইডির থাকলেও ওইটার উপরে চলে যাবে। লেখা লাভ নাই, মানে এগুলো করতে করতে এটা আমি তো লেখিও না, লিখবো না। হ্যাঁ। এই জিনিসটা আমি আপনি বলে দিবেন কত শব্দ আছে ইম্পর্টেন্ট, এটা তো আমি ঠিক জানি না। এটা ওই যে কাজ করতে করতে হয়ে যায়। আর ওই যে W3 স্কুল আছে আপনার ওইখানে পড়াশোনা করলে এমনি আস্তে আস্তে আসতে থাকবে। আমিও তো অনেক কিছু জানি, যতটুকু জানি অতটুকু বলতেছি। এই যে কাজ করতে করতে আমি মানে কাজ করতে করতে দরকার পড়ছে যে এটা কীভাবে আমি এই স্টাইলটা আমি প্রায়োরিটাইজ করতে পারবো। ঠিক আছে। তারপরে আচ্ছা, সব সেভ দিলাম, সেভ করার পরে দেখি রিফ্রেশ করলাম, দেখেন পাইছে। ঠিক আছে, আগে এখান থেকে চেক টেক করে তারপরে দেখছি। এখন যেমন এই যে আইডি ওই যে অটো ওই ক্লাসটা পেয়ে গেছে। ঠিক আছে, এই যে এইখানে ক্লাসটা পাইছে কীভাবে, প্রথমে যে এখানে CSS এর লিঙ্কটা দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইলটা লোড হয়ে গেছে এখানে হেডারের মধ্যে ফাইলটা লোড হয়েছে। এই ফাইলটা লোড হয়েছে, এটার ভিতরে এই স্টাইলটা দিছি, ওই স্টাইলটা এখানে পাওয়া গেছে। আর সিনট্যাক্সটা তো গেল, এটা হচ্ছে সিলেক্টর, এগুলি তার প্রপার্টি, এগুলি তার ভ্যালু। তারপরে এই একই ডিজাইন আমি ফুটারের ক্ষেত্রেও দিতে পারি, তাহলে ফুটারের ক্ষেত্রে দিয়ে দিই সিলেক্ট অল। আরেকটা আইডি ছিল ফুটার ছিল নাকি আমি দেখিনি। আইডি FWTER, হ্যাঁ ফুটার দেওয়া আছে। ওই ফুটারের ক্ষেত্রেও একই স্টাইল দিলাম, সেভ করলাম। দেখেন ফুটারের ক্ষেত্রে একই স্টাইল পেয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন একটা লাল দেখাইতেছে, কি বলছে স্টাইল শিট কুড নট বি লোডেড, কিন্তু আমি তো পাইছি এখানে। কেন দেখাইতেছে, কিন্তু পাইছি। এখন আর এররটা নাই। আচ্ছা, মেইন কন্টেন্টটা বাইরে রয়েছে, মাঝখানে নিয়ে আসি। এটাও ধরেন আপনার এখান থেকে আমি ডাইরেক্ট স্টাইল টেস্টাইল দিতে পারি। প্রথমে ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে আসলো। তো একটা প্যাডিং দিতে পারি, যে ধরেন 20 পিক্সেল দিলাম। সব প্যাডিংয়ের বিভিন্ন, আচ্ছা প্যাডিংয়ে মানে এটা দেওয়ার প্যাডিংয়ের বিভিন্ন প্রপার্টি আছে, বিভিন্ন অ্যালাইনমেন্ট সাইজ আছে, আপনার উপর নিচে কোন দিকে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, এরকম বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। আর এখন আমি যে শুধু প্যাডিং দিয়েছি, তার মানে হচ্ছে সব দিক দিয়ে প্যাডিং হয়ে গেছে। ওইটা কী ছিল, ওই অংশটার আইডি হচ্ছে আপনার মেইন কন্টেন্ট, ওটা ক্লাস দেওয়া। মেইন কন্টেন্ট আমার একটা ক্লাস আছে, মেইন কন্টেন্ট। এসি এটা চলে না, এসি হ্যাঁ চলে তো, ওই যে সুইচটা দিতে হবে। দেওয়া আছে এটা না, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ডিজাইন টিজাইন দেওয়া হয়ে গেলো, এটা মাঝখানে আসছে।
এখন আমরা এখান থেকে একটু দেখি যে সিনট্যাক্সটা তো মোটামুটি সিনট্যাক্সটা জানা গেল। আর তারপরে এই যে এখানে দেওয়া আছে দেখেন সিএসএস ক্লাস সিলেক্টর, ক্লাস কীভাবে সিলেক্ট করে, এই যে ডট দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ক্লাস সিলেক্টর, তারপর হচ্ছে এটা হচ্ছে যেমন এটা একটা পি দিয়ে বুঝেছে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ, ওই ট্যাগের ভিতরে মানে প্যারাগ্রাফ ট্যাগ যেটার ক্লাস হচ্ছে সেন্টার, এভাবে বুঝতেছে। একটা প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ যেটার ক্লাস হচ্ছে সেন্টার, এইভাবে। এটা সিলেক্টর, এটা আর একটা সিলেক্টর। আপনি সিলেক্ট করতে চাইতেছেন যে একটা প্যারাগ্রাফ আছে যেটার ক্লাস হচ্ছে সেন্টার স্পেসিফিকলি, তখন এইভাবে দিতে হবে। তারপর ধরেন গ্রুপিং, আপনি চাইতেছেন যে একই সিএসএস অনেকগুলি ট্যাগের ভিতরে যাবে, তখন দিতে হবে এইভাবে। যেমন আপনি চাইতেছেন যে এই একই সিএসএসগুলি H1 H2 এগুলোর মধ্যে দিবেন, তখন এইভাবে দিতে হবে যে H1, H2, এইভাবে, ঠিক আছে। তারপরে যে কমেন্টিং সিস্টেম, সিএসএস কমেন্টিং সিস্টেম, এইভাবে। এটা হচ্ছে সিএসএস কমেন্টিং, এটাও মাল্টিলাইন কমেন্ট একইভাবে দিতেছেন, কিন্তু এটাও এক লাইন লিখতে পারেন একই, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিলাইন কমেন্টিং। আর সিএসএস কীভাবে ইনসার্ট করতে হয়, একটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট, একটা হচ্ছে ইন্টারনাল স্টাইল শিট, ইনলাইন স্টাইল শিট। এক্সটার্নাল স্টাইল শিট মানে হচ্ছে ওই যে আমি যেভাবে এই যে ফাইলের লিঙ্কটা এখানে দেখাই দিছি, এই যে এখানে ফাইলের লিঙ্কটা দেখাই দিছি, এটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারনাল স্টাইল শিট, আমি যদি এইখানে যে হেড ট্যাগের ভিতরে আরেকটা স্টাইল ট্যাগ দেই, এই যে এইভাবে স্টাইল ট্যাগ দিয়ে তারপরে আমি যদি কোনো স্টাইল দিই তখন হবে। কারণ ওই যে একই জিনিসই দিয়েছিলাম, যেমন আইডি দিয়ে যে হেডার, এই যে এখানে সাজেস্ট করতেছে দেখছেন, এটা অন্য কিছু দিয়ে দিলাম তখন এটা হবে। ঠিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল মানে বাইরে থেকে ফাইল তৈরি করে তারপরে ফাইলের লিঙ্কটা দেখাই দিলেন। ইন্টারনাল হচ্ছে ওই ফাইলের ভিতরে, এই জায়গার ভিতরে হেডের উপরে এইখানে স্টাইল ট্যাগ দিয়ে তারপর ওইটার ভিতরে আপনার সিএসএস দিলেন, এটা হচ্ছে ইন্টারনাল। আর একটা হচ্ছে ইনলাইন হচ্ছে ধরেন এই যে এখানে যেমন একটা ট্যাগ আছে H2, এইটার সাথে আপনি দিতে চাইতেছেন, তখন কি দিবেন স্টাইল, এই যে স্টাইল দিবেন, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তারপরে ধরেন উইথ দিলাম, উইথ দিতে পারেন দিতে পারেন, তখন এই যেভাবে দিতে হবে। আচ্ছা, যেহেতু এটা কি আছে, এটা তো একটা ফন্ট, কী বলে একটা টেক্সট, ধরেন ফন্ট দিলাম, এটার ফন্ট চেঞ্জ করতে চাইছি, ফন্ট ধরেন ফন্ট সাইজ আমি চেঞ্জ করতে চাইছি। ফন্ট সাইজ ধরেন এই যে কি 15 পিক্সেল সেভ করলাম। আর সেমিকোলন দিতে পারেন, সেমিকোলন দিলে তারপরে আমি আরেকটা সিএসএস লিখতে পারবো। ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, 15 পিক্সেল দেওয়া ওই অনুযায়ী ছোট হয়ে গেছে হিসাব করে। আচ্ছা, তাহলে তিনটা গেল, এক্সটার্নাল, ইন্টারনাল আর ইনলাইন সিএসএস। তারপরে ধরেন আপনার কালার, সিএসএসে কালার কীভাবে দেওয়া যায়, এই যে কালারের বিভিন্ন নাম আছে, আপনি দিতে পারেন। এই যে টমেটো, আমার বাংলা টমেটো যে আছে ওই টমেটো কালার আছে, অরেঞ্জ, এরকম ডাইরেক্ট কালার লিখে দিলে কালার ওই যে এরকম প্রপার্টি দিয়ে দেবেন। এই যে এখানে যেভাবে লিখছি, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে যে একটা লিখছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে। কালার আমি দিচ্ছি গ্রে, খয়েরি, এটা এরকম। প্যাডিং হচ্ছে মানে প্যাডিং হচ্ছে ধরেন একটা বেলুন, হ্যাঁ একটা বেলুন ফুলতে থাকে না, বেলুন ফুলা, এটা হচ্ছে প্যাডিং। বেলুনটা ফুলতেছে, সব দিক দিয়ে ফুলে না, বেলুন তো এক সাইডে ফুলে না, সব দিক দিয়ে ফুলে, ওটা হচ্ছে প্যাডিং। এখন আপনি ওইটারও স্পেসিফিক করে দিতে পারেন যে প্যাডিংটা লেফটে হবে, মানে বেলুনটা বামের দিকে ফুলবে, ডান দিকে ফুলবে, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে সিএসএস কালার। আর কিছু আছে, টেক্সটের কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন।
তারপর বর্ডারের কালার দিতে পারেন, এই যে বর্ডারের কালার দিলে এরকম হবে, এরকম কালার। আর কালারের আবার RGB ভ্যালু দেওয়া যায়, কালারের ভ্যালু RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তিনটা মৌলিক যে রং আছে, ওই তিনটা মৌলিক রঙের স্পেসিফিক ভ্যালু দিতে হবে, তখন এইভাবে করে আপনি স্পেসিফাই করে দিতে পারেন। এই যে এখানে দিছে তিনটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, RGB ভ্যালু দিলে ওইভাবে চেঞ্জ হয়ে যায়। RGB ভ্যালু যে এখানে দিছে, আমি যদি এখানে কালার চেঞ্জ করে যে এখানে প্রায়োরিটি চেঞ্জ করতেছি, অটো এখানে চেঞ্জ হইতেছে। এই RGB ভ্যালুটা দিয়ে করতে পারেন। তারপর আছে ওই যে হেক্সা ভ্যালু, এই যে এটা হেক্সা ভ্যালু দিয়েও আপনি ডাইরেক্ট করতে পারেন, হেক্স ভ্যালু। এই যে আরেকটা জিনিস আছে আবার, হিউ, স্যাচুরেশন আর লাইটনেস, এই তিনটা ফর্ম, হিউ, স্যাচুরেশন আর লাইটনেস তো বুঝেছে কতটুকু লাইট থাকবে, স্যাচুরেশন কতটুকু স্যাচুরেট হবে এরকম। আর হিউ দিয়ে হিউমিডিটি বা যেটা আছে ওইটা বোঝা যায়, এগুলো করা যায় অনেকভাবে আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডে কী কী প্রপার্টি দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে পারেন, এটা একটা প্রপার্টি। তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিতে পারেন, বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। হ্যাঁ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে এরকম বিভিন্ন প্রপার্টি দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে ধরেন একটা ইমেজ দিলেন, তারপরে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা রিপিট হবে কোন দিকে, এক্স অক্ষের দিকে না ওয়াই অক্ষের দিকে, এরকম রিপিটেশন দেওয়া যায় একটা ব্যাকগ্রাউন্ড। তারপরে ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু অ্যাটাচ করতে চাইলে এরকম করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের পজিশন চেঞ্জ করা যায় এরকম। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছে। তারপরে ধরেন ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যদি দেন তাহলে ওইটা এইভাবে দিতে হবে, URL। ঠিক আছে, আমি যখন চেঞ্জ করি একটা ইমেজ আমরা নিয়ে আসি, ইমেজটা সেভ করে এখানে রাখি। এই ইমেজটা এখন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। আচ্ছা, আগে এখানে সেভ করে এটা আবার ই করতে হবে। ধরেন একটা ইমেজ, আচ্ছা আমি এখন যাই, ইমেজটা আবার HTDocs-এ নিয়ে আসতে হবে। HTDocs loading.
TT পারমিশন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এখন ফাইলটা এখানে আসার কথা, ফাইলটা এখানে আসছে। এখন আমি এই ফাইলের ইমেজটার পাথ দিব, কারণ আমাদের এখন বর্তমানে এরকম দেখা যেতেছে। আমি চাইতেছি যে এই মেইন কন্টেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড আকারে ওই ইমেজটা দেখা যাবে। তাহলে আমাদের মেইন কন্টেন্ট আছে এইখানে, আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিতে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল যে এখানে দেখাইতেছে, ডাইরেক্ট এখান থেকে দেখা যাবে image.php। আরে কারেন্ট ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা আসার কথা, এই যে আসছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আসছে। এখন ওই যে রিপিট হইতেছে, ওই সাইজ অনুযায়ী রিপিট হইতেছে, কোন দিকে রিপিট হবে, সামনে পিছনে, ঠিক আছে, রিপিট হইতেছে। ঠিক আছে, আচ্ছা এখন তো কারেন্ট চলে গেছে, আপনারা আবার তো আমি তো ব্রাউজও করতে পারবো না এখন, না ইন্টারনেটে তো নাই। আচ্ছা এইভাবে সিএসএস দিতে হয় এখন। আচ্ছা দাঁড়ান তাহলে এখানে দেখা যাচ্ছে সিএসএস এর আরও অনেক কিছু আছে, যেমন বর্ডার দেওয়া যায়, মার্জিন দেওয়া যায়, প্যাডিং, হাইট, উইথ, বক্স মডেল। বক্স মডেল একটা ছিল যেটা, আচ্ছা দেখুন ক্লিক করলে যায়, মনে হয় যাবে না, এটি তো নাই। আচ্ছা বক্স মডেল হচ্ছে ধরেন একটা বক্স থাকে সব কিছু, যেমন এই যে আমি যে একটা এলিমেন্ট দিছি, এই যে মেইন কন্টেন্ট, এটা একটা বক্স। এই বক্সের বাইরে প্যাডিং আছে, তারপরে মার্জিন আছে, বর্ডার আছে, ওই অনুযায়ী এটা হচ্ছে বক্সের মডেল। এটা হচ্ছে বক্সের মডেল, একটা যে কোনো এলিমেন্ট, যেমন এই একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তারপরে এইটা একটা এলিমেন্ট, এই সমস্ত এলিমেন্টের বাইরে একটা একটা বর্ডার এরিয়া ধরে, মানে একটা হায়ারকি অনুযায়ী, যেমন এখানে থাকবে মার্জিন, এটা বর্ডার, এরকম। আপনি এখান থেকেও দেখতে পারেন, যেমন যে ইন্সপেক্ট এলিমেন্ট করলে যেমন আমি যে ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি, এই যে এখানে দেখাইতেছে ফুটার, এটা ইটাও আসে, যে লেআউট, এই যে লেআউটটা দেখা যাচ্ছে, এই যে লেআউটের কথা বলতেছিলাম। এই দেখেন লেআউটের এখানে যে সবার বাইরে আছে মার্জিন, তারপর আছে বর্ডার, তারপর আছে প্যাডিং, এইভাবে। এই যে আমি যে এলিমেন্টটা সিলেক্ট করছি, এই প্রত্যেকটা এলিমেন্ট এরকম, যে স্পেসিফিক এলিমেন্টের এরকম এইভাবে হিসাবটা করে। মার্জিন দিলে, আমি মার্জিন চেঞ্জ করলে, মার্জিন মানে হচ্ছে ধরেন আমি একটা জিনিসের বাম দিকে কতটুকু বা ডান দিকে কতটুকু সরাই দিব, মার্জিন মানে হচ্ছে সরানো, ঠিক আছে। বর্ডার মানে হচ্ছে এটার বর্ডারটা কতটুকু থাকবে, বর্ডারটা কীরকম থাকবে, বর্ডারে চেঞ্জ করা যায়, প্যাডিং চেঞ্জ করা যায়, প্যাডিং রয়েছে বেলুনের মতো, এটা, ঠিক আছে। এই একই জিনিস আবার সিএসএস টেক্সট, ফন্টস, তারপর আইকনসের জন্য, তারপর লিঙ্কস আছে, টেবিল, একটা টেবিল তৈরি করতে পারবেন, টেবিলের সিএসএস টেক্সট দিতে পারবেন, এরকম অনেক কিছু আছে, সুন্দর করে বসানো যায়। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, এখন যেহেতু কারেন্ট নাই দেখাবো।
আচ্ছা আজকে এতটুকুই থাক, হ্যাঁ, দেখি save